আমাদের এই মানব জীবন একটা অপেক্ষার এবং প্রতীক্ষারই একটা চিরন্তন নাম। আমরা আমাদের এই জীবনে যে কোনো কিছু পাওয়ার জন্য কিন্তু অপেক্ষাই করি এবং প্রতীক্ষা করি। এই বিষয়টা মাঝে মাঝে আমার কাছে মনে হয় যে মানুষ কোনো ভালো কিছুর জন্য অপেক্ষা করে, এবং যে কোনো ভালো কিছুর জন্য সে অপেক্ষা করে, এবং তার লাইফের সব কিছুর জন্যই কিন্তু আমাদের অপেক্ষা করতে হয়। মানে অপেক্ষা ছাড়া কিন্তু হুট করে কোনো ভালো কিছু পাওয়া যায় না। এবং মানুষ, কেউ হয়তো তার প্রিয় মানুষটার জন্য অপেক্ষা করে, কেউ হয়তো সে জীবনে অনেক বেশি উন্নতি করবে এই জন্য তাকে অপেক্ষা করতে হয়। সো আমার কাছে মাঝে মাঝে মনে হয় যে মানব জীবনটাই অপেক্ষা এবং প্রতীক্ষারই একটা চিরন্তন নাম। এমনই এক অপেক্ষার চিরাচরিত রূপ নিয়ে হুমায়ুন আহমেদ একটি বই লিখেছেন অপেক্ষা নামে। আজকে আমরা এই বইটারই রিভিউ করব। এই উপন্যাসের সামারিটা যদি আমরা একটু করি, তাহলে এখানে মূলত আসলে দেখানো হয়েছে সুরাইয়া নামক একজন মহিলা। এই মহিলার স্বামী একদিন চাকরিতে গিয়ে, অফিসে গিয়ে সে আর ফেরত আসে না। সে কোনো না কোনোভাবে নিখোঁজ হয়ে যায়। তারপরে এই মহিলার দেবর তার ভাইকে অনেক খোঁজাখুঁজি করে, থানায় জিডি করে, পত্রিকায় তার ভাইয়ের ছবি দিয়ে তাকে খোঁজে, কিন্তু আসলে আলটিমেটলি দেখা যায় তার ভাই আর ফেরত আসে না। সো মূলত, এবং তার ভাই যে ফেরত আসে না, এবং এই ভাইয়ের জন্য মূলত আসলে তারা সবাই অপেক্ষা করে। এবং আহ, এই মহিলার এবং এই মহিলা মূলত আহ, প্রতিটা দিনই অপেক্ষা করে। তার কাছে কেবলই মনে হয় যে তার হাজবেন্ড একদিন ফেরত আসবে, এবং এইটার উপর ভিত্তি করেই কিন্তু আসলে বইটা লেখা। এর মাঝখানে কিন্তু আরো অনেক কাহিনী আছে, এবং এই মহিলা স্বামী যখন চলে যায়, নিখোঁজ হয়ে যায়, তখন কিন্তু আমরা দেখতে পাই যে এই মহিলা কিন্তু 3 মাসের প্রেগনেন্ট ছিল। পরবর্তীতে হচ্ছে তার একটা মেয়ে হয়, এবং এই মহিলার ঘরে একটা ছেলে ছিল ইমন নামে। ইমন তখন অনেক ছোট। সো আমরা গল্প যত এগোতে থাকে, একটা পর্যায়ে গিয়ে আমরা দেখি যে আসলে ইমন আস্তে আস্তে বড় হয়, এবং হচ্ছে মাঝখানে আরো অনেক কাহিনী হয়। ইমনের সাথে একজন পছন্দের মানুষের, তার সাথে বিয়ে হয়, এবং ইমনের বিয়ে যেদিন, সেই বিয়ের রাতে এই ইমনের মার অর্থাৎ সুরাইয়া বেগমের মনে হয় যে আসলে তার হাজবেন্ড আজকে অবশ্যই ফেরত আসবে, যেহেতু আজকে তার ছেলের বিয়ে। সো লাস্টে গিয়ে দেখা যায় যে সে অনেক বেশি পাগলের মতো অপেক্ষা করে, এবং ঠিকই তার বিয়ের দিন দেখতে পাওয়া যায় যে সুরাইয়া কলিং বেলের আওয়াজ পায়, এবং কলিং বেলের আওয়াজ পেয়ে তার মনে হয় যে তার হাজবেন্ড অবশ্যই ফেরত এসেছে। সো কলিং বেলের আওয়াজ পেয়ে তারা দরজাটা খুলতে যায়, এবং এভাবেই কিন্তু কাহিনীটা, হঠাৎ এই সময় কাহিনীটা এন্ডিং হয়ে যায়। এরপরে কিন্তু আর দেখা যায় না যে আসলেই তার হাজবেন্ড ফেরত এসেছে কিনা। তো এভাবে মানে মূলত গল্পটা ছিল এরকমই। অর্থাৎ সুরাইয়া হচ্ছে অপেক্ষাই করতে থাকে, এবং এই অপেক্ষা করার মাঝখান দিয়ে কিন্তু আরো অনেক ছোট ছোট কাহিনী, টুকরো টুকরো অনেক ঘটনা আছে। বাট এন্ডিংটাও হুমায়ুন আহমেদ এভাবেই লিখেছেন যে আসলে সুরাইয়া অপেক্ষা করতেই থাকে, বাট অপেক্ষার ফলাফলটা আসলে কি হয় সেটা কিন্তু আর উনি আসলে মেনশন করেননি। এবং এই বইটার শুরুটা যদি আমরা বলি, শুরুটাতে কিন্তু আমরা দেখতে পাই এভাবে শুরু হয়েছে যে সুরাইয়া তার ছোট্ট ছেলে ইমনের দিকে তাকিয়ে থাকে, এবং ইমনকে বলে যে তুমি একটু আয়নার সামনে গিয়ে দাঁড়াও, আয়নার সামনে গিয়ে দাঁড়িয়ে তুমি একটু হাসো। তো ইমন হচ্ছে তার মায়ের দিকে হতভম্ব দৃষ্টিতে তাকায় যে আয়নার সামনে গিয়ে হাসলে কি হবে। সো সুরাইয়া বলে যে এটা মজার একটা ব্যাপার হবে। তো ইমন হচ্ছে ভাবে যে কোনো মজার ব্যাপার আসলেই হবে না। ইমন মনে করে যে এটা একটা অবান্তর একটা কথা, এবং ইমন তখন দেখা যায় যে এমন একটা উক্তি করে যে আসলে মাঝে মাঝে বড়রা এমন অর্থহীন কথা বলে, আসলে হচ্ছে যে এটার কোনো মানে নাই। সো এভাবে করে করেই কাহিনী এগোয়, এবং একটা পর্যায়ে দেখা যায় যে ইমনের সাথে তার আহ, আহ, দাদির আসলে খুব বেশি একটা সখ্যতা গড়ে ওঠে, যেটা আসলে ইমনের মা পছন্দ করে না। সো ইমনের মা খেয়াল করে তার দাদি ডাক দিলে ইমন খুব ভালো মতো তাকায়, হাসে, কথা বলে। সো এই কারণে তার মধ্যে একটা ঈর্ষাপরায়ণতা তৈরি হয়। তোমার সাথে আমি আরেকটু অ্যাড করি যে এই হুমায়ুন আহমেদের যে অপেক্ষা উপন্যাসটা, এই উপন্যাসের মধ্যে গল্প কিন্তু তুমি যেটা বলেছো সেটাই, অর্থাৎ শুরু করেছে ওইভাবেই এবং শেষ করেছে ওইভাবে। এখন এছাড়া এই পুরো গল্পের মধ্যে হচ্ছে ছোট ছোট অনেকগুলো চরিত্র এবং অনেকগুলো গল্প নিয়ে এসেছেন, অর্থাৎ মানুষের জীবনের যে ডিটেইলিং, অর্থাৎ মানুষের প্রতিটা পরতে পরতে কি ব্যাপারগুলো ঘটে সেইগুলোই কিন্তু এইখানে বলেছেন, এবং সহজ ভাষায় বলেছেন। ওনার কিন্তু এটা একটা বেশ গুণ বলা যায় যে যে কোনো কিছুকে উনি খুব সহজ ভাষায় বলতে পারেন। আরেকটা ব্যাপার হলো কি যে লেখকরা অনেক সময় মানে এইভাবে লেখেন, বিশেষ করে দেখা যায় যে
তারা অনেক কিছু মানে রেখে ঢেকে তারপরে লেখেন, অর্থাৎ সব কিছু প্রকাশ করেন না। কিন্তু হুমায়ুন আহমেদ দেখা যায় যে মানুষের সব কিছুই এখানে কিন্তু নিয়ে এসেছেন, খুব সাবলীল এবং হচ্ছে খুব সহজ ভাষায় কিন্তু নিয়ে এসেছেন। এরকম হয় না কখনো যে আমরা বাস দিয়ে যখন যাই, জানালা দিয়ে আসলে আমরা কি দেখি? কিছুই দেখি না, অর্থাৎ আমাদের তাকিয়ে থাকি ঠিকই, কিন্তু আসলে আমরা কি দেখতে পাই? তেমন কিছুই কিন্তু দেখতে পাই না। তারপরে এমন হয় যে কখনো কখনো যে আমরা এরকম কোনো কাজ করি যেগুলো আসলে অর্থহীন, কিন্তু লেখকরা অনেক সময় এই জিনিসগুলো কিন্তু এড়িয়ে যান। অর্থাৎ তখন হয়তো গল্পের মধ্যে দেখা যাবে যে আমি বাস দিয়ে যাচ্ছি, কিন্তু আমি বাস দিয়ে যে কিছুই দেখছি না, কিংবা হচ্ছে আমার মাথায় যে বিভিন্ন জিনিস খেলা করছে সেইগুলো কিন্তু লেখকরা এড়িয়ে যান। কিন্তু হুমায়ুন আহমেদ কিন্তু এই সমস্ত বিষয়গুলো কিন্তু এই গল্পের মধ্যে নিয়ে এসেছে। যেরকম যখন সুরাইয়ার হাজব্যান্ড হারিয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, তখন যে তার দেবর অর্থাৎ তার হাজব্যান্ডের ভাই বিভিন্ন জায়গায় খোঁজে, পুলিশের কাছেও কিন্তু তারা গিয়েছিল থানায় জিডি করতে। তখন একটা পর্যায়ে পুলিশকে বলেছিল যে আমি তো জিডি করলাম, এরপরে কি হবে? তো এরপরে বলল যে এটা তো এখানে লিখিত হবে, অর্থাৎ রেকর্ড থাকবে। তো এখন তার জানার ইচ্ছা যে রেকর্ড তো থাকবে, এরপরে কি হবে? তো সে বলল যে সব থানায় জানানো হবে। তো তখন বলল যে তারপরে কি হবে? তো তখন পুলিশ একটা পর্যায়ে তার এই সব কথা শুনে কিন্তু বলে ফেলেছিল যে তারপর আসলে কিছুই হবে না। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে যখন থানায় জিডি করা হবে, সব থানায় যখন ইনফরমেশন দেওয়া হবে, এরপরে দায়িত্ব শেষ। তো পুলিশ তাকে এই কথাটাও বলেছিল যে পুলিশের তো আর কাজ নেই যে চোর, তারপরে এর থেকেও বড় বড় কেস আছে, যেমন এগুলো বাদ দিয়ে এরকম একজন নিখোঁজ মানুষকে খোঁজা, এটা তো আর পুলিশের তো আর কোনো কাজ নেই, তাই না? এরকম আর কি। আমি তোমার সাথে এখানে আরেকটু অ্যাড করি যে আসলে হুমায়ুন আহমেদের বইয়ের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে উনি ওনার লেখনীর মাঝে উনি দেখা যায় যে এমন এমন ছোট ছোট ঘটনা মেনশন করেন বা এমনভাবে লেখেন যে ওইটা পাঠকের অনেক সময় হাসির উদ্রেক ঘটায়। সো এখানেও এবং এমন এমন কথাগুলো বলেন যেগুলো আসলে বাস্তবিক না, বাট আবার শুনতেও ভালো লাগে। যেরকম হচ্ছে যে আমরা এখানে কিন্তু একটা চরিত্র দেখতে পাই যে এই যে সুরাইয়ার দেবরের কিছু কথা খুব এলোমেলো, বাট হচ্ছে পাঠকের কাছে কিন্তু অনেক মজার মনে হয়। যেমন একদম বইয়ের শুরুর দিকে কিন্তু তার দেবর হচ্ছে সুরাইয়ার কাছে আসে, একবার এসে বলে যে ভাবি আমাকে কিছু টাকা দাও। সো ভাবি তখন আবার এবার বলেও দেয় যে 20 টাকা হলেও হবে, 50 টাকা হলেও হবে, 100 টাকা হলেও হবে, বাট আমাকে কিছু টাকা দাও। তখন তার ভাবি তাকে জিজ্ঞেস করে যে মানে কেন টাকা মানে কেন দিব? আমি দিব, সমস্যা নেই, বাট কেন দিব? তখন দেখা যায় যে সে একটা পর্যায়ে বলে যে আসলে তার দেবরে কিন্তু এমএ পরীক্ষার জন্য সে কিন্তু প্রিপারেশন নিচ্ছিল আর কি। সো সে তখন বলে যে আমি এমএ পরীক্ষাটা দিচ্ছি না। সো এটা একটা বড় নিউজ, কিন্তু আমি এমএ পরীক্ষাটা দিচ্ছি না। সো এখন হচ্ছে আমি কি করব? আমি এমএ পরীক্ষাটা দিচ্ছি না, এই কথাটা সে বলার পরে তার ভাবি এবার জিজ্ঞেস করে কেন তুমি দিচ্ছ না? তখন সে বলে যে আসলে তো মানে এমএ পরীক্ষা দেওয়ার পরেও তো আমি বেকারই থাকবো। সো আমাকে হচ্ছে তখন মানুষ বলবে যে এমএ পাস বেকার, তার থেকে এখন বিএ পাস বেকার বললে তেমন কোনো ইয়াটা হবে না। অর্থাৎ বিএ পাস বেকার এটা মোটামুটি মানা যায়, বাট এমএ পাস বেকার মানুষের চোখে কিন্তু মানানসই না। সো এরকম একটা কাহিনী মানে এইভাবে শুরু হয়। তো তারপরে আমরা দেখি যে তারপরে হচ্ছে সে বলে যে আসলে আমি এই নিউজটা এখন আমার ফ্রেন্ডদেরকে বলতে যাব, যেহেতু এটা একটা বড় নিউজ। সো ফ্রেন্ডদেরকে বলতে যাব, সবাই একটু খেতে যাবে, দ্যাটস আমার কিছু টাকা লাগবে। সো পুরো একটা অর্থহীন একটা ব্যাপার সে এমনভাবে ফুটিয়ে তুলেছে যেখানে কিন্তু আসলে একটু হাসির উদ্রেকও হয়। যে সে এমএ পরীক্ষাটা দিবে না, কি কারণে দিবে না তার লজিকটা, এবং সে এখন তার বন্ধুদের গিয়ে বলবে সেটার জন্য তার টাকা লাগবে। এটা কিন্তু সমাজের একটা বাস্তব চিত্রও বলা যায়। হ্যাঁ, এরকমই কিন্তু হয়। অর্থাৎ দেখা যায় যে বেকারত্বের হারটা বোঝানোর জন্য, কিন্তু আসলে কেউ তো আর এমনটা করে না। সো ওই দৃষ্টিকোণ থেকে কিন্তু জিনিসটা বাস্তবিক না, কিন্তু আসলে যে জিনিসটা ফুটানো হয়েছে যে আসলে লজিকের কারণে হচ্ছে করছে না, পরীক্ষাটা দিচ্ছে না, ওইটা কিন্তু ওই অসঙ্গতিটাই কিন্তু লেখক এখানে তুলে ধরেছেন। সো এরকম আরো অনেক ঘটনা আছে যেগুলো আমরা দেখতে পাই যে পরবর্তীতে সুরাইয়ার ছেলের সাথে সুরাইয়ার যে কথোপকথন, এবং সুরাইয়ার দাদি দেখা যায় যে তার মানে নাতিকে ইমনের সাথে যে দুষ্টুমিগুলো করে, ইমনকে একটা পর্যায়ে বলে যে তুমি স্যাপ ফেলো, এভাবেই বলে। তো ইমনের তখন হচ্ছে মাঝখানে দাঁতটা পড়ে যায়। সো ইমন হচ্ছে ফাঁকা দাঁত দিয়ে এভাবে স্যাপ ফেলে আর কি, মানে থুতু ফেলে এক কথায়। সো ভাষাটা ছিল এরকম যে তুমি স্যাপ ফেলো।
তো তখন হচ্ছে যে এই জিনিসটা সুরাইয়ার কাছে খুব মানে বাজে লাগে যে এইরকম একটা ভাষা মানে শেখাচ্ছে তার দাদি তাকে। সো মানে জিনিসটা খুবই তার কাছে খুবই খারাপ লাগে, কিন্তু সে চাইলেও তার দাদির কাছ থেকে তাকে নিয়ে আসতে পারে না, কারণ দাদির সাথে ইমনের কিন্তু অনেক বেশি সখ্যতা গড়ে ওঠে। হ্যাঁ, তো এখানে আমরা দেখতে পাই যে গ্রামের যে একটা পরিবেশ, অর্থাৎ নাতিরা যেরকম দাদি নানিদের কাছ থেকে যে ভাষাটা শেখে, হ্যাঁ গ্রামে কিন্তু এইরকমই তারা হ্যাঁ। কিন্তু আঞ্চলিক ভাষায় কথা বলে, এবং তাদের যে নাতি টাতি তাদের সাথেও কিন্তু এভাবেই হয়। এবং তুমি একটা জিনিস দেখো যে হুমায়ুন আহমেদ কিন্তু এখানে একদম মানে এই যে ভাষার যে ব্যবহার, মানে দাদিরা যেভাবে কথা বলে ওইটা কিন্তু ওইভাবেই তুলে তুলে ধরেছেন। মানে এখানেও একদম রিয়েল যে চিত্রটা সেটাই কিন্তু আসলে ফুটাতে চেয়েছেন। তারপরে আমরা যদি কাহিনীর আরো সামনের দিকে যাই, সো একটা পর্যায়ে কিন্তু ইমন বড় হয়। তারপরে ইমনের যে বোন সুপ্রভা, এই সুপ্রভা কিন্তু ক্লাস 7 একবার ফেল করার কারণে কিন্তু তার মা তাকে বলে যে হচ্ছে যে ফেল করেছিস তুই, কি ছাদ দিয়ে লাফ দিয়ে মরতে পারিস না? তো দেখা যায় ঘটনার আকস্মিকতায় ও কিন্তু সত্যি সত্যি এই কাজটা করে, ছাদ দিয়ে লাফ দিয়ে কিন্তু সুইসাইড করে। সো এখানে এরকম পরম্পরা অনেক কাহিনী আছে। ইমন আস্তে আস্তে বড় হয়, তারপরে হচ্ছে যে ইমনকে কিন্তু অনেক মেয়েরা পছন্দ করে, আমরা এটাও দেখতে পাই। তারপর হচ্ছে এখানেও কিন্তু আর অনেক মজার মজার কাহিনী আছে ইমনের সাথে অনেকের। তো একটা পর্যায়ে যখন লাস্ট এন্ডিংটা আমার কাছে একটু রহস্যময় মনে হয়েছে, আবার আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এমনটা না করলেও হুমায়ুন আহমেদ অবশ্যই পারতেন। যে আসলে শেষ সময়টা আমরা যেমন দেখতে পাই যে ইমনের বিয়ের রাতে তার মায়ের মনে হয় যে আসলে আজকে তার হাজবেন্ড অবশ্যই আসবে, কারণ আজকে ইমনের বিয়ে। সো ওই রাতে কলিং বেলের শব্দ হয়, তারপরে হচ্ছে দরজায় আওয়াজ হয়, তারপরে হচ্ছে লাস্ট বাক্যটা এমন থাকে কে কে শেষ হয়ে যায়। হ্যাঁ। সো তোমার কাছে কিনা মনে হয় না যে এখানে হুমায়ুন আহমেদ মানে এইরকম ভাবে একটা মানে শেষ ফিনিশিংটা এমনটা না দিয়ে কিছুটা হ্যাপিনেস ক্রিয়েট করলেও কি পারতো না, যে আসলেই সেই রাতে তার বাবা ফিরে আসে? এটা আসলে উনি কেন করেননি? এখন হয় কি, আমার কাছে যেটা মনে হয় যে উনি আসলে পাঠককে ভাবতে সময় দিয়েছেন, সুযোগ করে দিয়েছেন যে আসলে পাঠক ভেবে নিক যে কি হচ্ছে। এমন হয় ধরো তুমি যদি এরকমই হতো যে চলেই এসেছে, তাহলে তো শেষ, একটা হ্যাপিনেস তুমি পেতা, আর তুমি আর ভাবার কোনো সুযোগ পেতা না। কিন্তু এখন যখন এইভাবে শেষ করেছে যে কে এসেছে কে, অর্থাৎ এইভাবে যখন বইটা শেষ হয়েছে কলিং বেলের শব্দের পরে, তখন কিন্তু এরপরে কিন্তু আর কিছু নেই। এখন হচ্ছে তোমার ভাবার কিন্তু সুযোগ চলে এসেছে। এক্স্যাক্টলি। এখন তুমি তোমার মতো করে ভাবতে পারো, হয়তো ভাবতে পারো যে ইমনের বাবাই এসেছে, অথবা নাও হতে পারে, অন্য কেউ আসতে পারে, যেহেতু বিয়ের রাত অন্য কেউ অন্য কোনো গেস্টও তো আসতে পারে। এক্স্যাক্টলি। এবং এখানে আমার আরেকটা জিনিস মনে হয় যে এটাও হতে পারে যে আসলে এই যে আমি শুরুতে আমি যে কথাটা বলেছিলাম যে আসলে মানুষের জীবনটাই একটা অপেক্ষার নাম। আমরা সব কিছুর জন্যই অপেক্ষা করি। যে সুরাইয়া তার স্বামীর জন্য অনেক দিন যাবৎ অপেক্ষা করছে, অপেক্ষা করতে করতে হয়তো একটা সময় তার জীবন অবসানও হয়ে যাবে, বাট হয়তো বা তার হাজব্যান্ড ফেরত আসবেও না। যদিও এইসব কথা বলা নেই, বাট হচ্ছে এমনটা আর কি বললাম যে মানে এটা দ্বারা আসলে উভয় একটা ফিলোসফিও হয়তো তুলে ধরেছেন যে আসলে আমরা সব কিছুর জন্যই অপেক্ষা করি, এবং মানব জীবনে ভালো কিছুর জন্য কিন্তু আমরা অপেক্ষা করি, একটা ভালো সফলতার জন্য আমরা অপেক্ষা করি, কেউ তার প্রিয় মানুষের জন্য অপেক্ষা করে, সুন্দর একটা মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করি। তার মানে হচ্ছে আমাদের জীবনের অনেকটা সময় কিন্তু আমরা আসলে অপেক্ষাই করি। সো হয়তো এই চিরাচরিত সত্যটা বোঝানোর জন্য উনি আসলে অপেক্ষা করতে করতে গিয়ে যে ভালো ফিনিশিংটা ভালো হবে এটা নাও হতে পারে। সো এইটা বোঝানোর জন্যই হয়তো বা উনি এমন রহস্যময় করে লিখেছেন। একদম শেষের দিকে এসে উনি একটা পরিচ্ছেদ এভাবে শুরু করেছেন: মানুষের জীবন কি চক্রের মতো? চক্রের কোনো শুরু নেই, শেষ নেই। মানব জীবনও কি তাই? রহস্যময় চক্রের ভেতর এই জীবন ঘুরপাক খেতে থাকে, শুরু নেই শেষ নেই, চক্র ঘুরছে। তো এই চক্র কিভাবে ঘুরছে এটা জানার জন্য আমার মনে হয় যে হুমায়ুন আহমেদের এই অপেক্ষা বইটা পড়া উচিত।